আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম সেমিস্টার 3টি অধ্যায় নিয়ে, এবং সেই 3টি অধ্যায়ের মধ্যে আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়টা নিয়ে ভিডিও করেছি এবং সেটাতে 3টে ভিডিও করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। এই 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এই অধ্যায়ে 11টি ইউনিট আছে এবং এই 11টি ইউনিটকে আমরা 3টি ভিডিওতে ভাগ করব এবং আলোচনা করব। প্রথমে আমি এই 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এর ইন্ট্রোডাকশন পর্ব বা সূচনা পর্ব আলোচনা করব। আসলে 3টি মহাদেশ বলতে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, এই 3টি মহাদেশ। এই 3টি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্যের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি নিয়েই আজকের আলোচনা। অতি প্রাচীনকালের রোম ছিল একটি প্রাচীন নগরী এবং বিখ্যাত নগরী। এই রোম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল রোমান সভ্যতা, এবং পরবর্তী সময়ে রোমান সভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্য। যে রোমান সাম্রাজ্য ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশ জুড়ে তার বিস্তৃতি ঘটিয়েছিল। আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় সেই রোমান সাম্রাজ্যের ইতিহাস। রোমান সাম্রাজ্যের সীমারেখা মূলত উত্তরে রাইন এবং দানিউব নদীর তীর থেকে দক্ষিণে সাহারা মরুভূমি এবং পূর্বে টাইগ্রিস নদীর উপকূল অঞ্চল থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই বিস্তীর্ণ যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের আলোচনা প্রসঙ্গে যারা সাম্রাজ্যিক গবেষক তারা এটিকে 2টি যুগে ভাগ করেছেন। এই 2টি যুগের মধ্যে একটি যুগ হচ্ছে প্রিন্সিপেটের যুগ, আরেকটি হচ্ছে ডোমিনেটের যুগ। আমরা আলোচনা করব 11টি ইউনিট থেকে, যার মধ্যে 3টি ভিডিও থাকবে। রোমান সাম্রাজ্যের ইতিহাস আলোচনার জন্য যে উপাদানগুলির উপর নির্ভর করতে হয় তার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। একটি হচ্ছে কিংবদন্তি বা উপকথা, একটি হচ্ছে সরকারি দলিলপত্র, 3 নম্বর উপাদান হিসেবে বলা যেতে পারে মৌখিক ঐতিহ্য, 4 নম্বর সাহিত্যগত উপাদান এবং 5 নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই 5টি উপাদানকে সামনে রেখে বা 5টি উপাদানের উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্যের ইতিহাস আলোচনা হবে। এই হচ্ছে মোটামুটিভাবে 3 মহাদেশ জুড়ে সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের যে বিস্তৃতি, তার ইন্ট্রোডাকশন পর্ব বা সূচনা পর্ব। এইবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। ইন্ট্রোডাকশন পর্ব শেষ হলো, এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। রোমান সাম্রাজ্যের ইতিহাস আলোচনার জন্য আমরা যে 5টি উপাদানের কথা বলেছি, সেই 5টি উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিংবদন্তি বা লোককথা। প্রাচীন কিংবদন্তি বা লোককথা, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এই 5টি উপাদানকে ভিত্তি করে আমরা রোমান সাম্রাজ্যের ইতিহাস আলোচনা করব। অর্থাৎ ত্রিমহাদেশীয় ক্ষেত্রে রোমান সাম্রাজ্যের যে বিস্তার, সেই বিস্তারের ইতিহাস জানার জন্য এই 5টি উপাদানের উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরপর আমরা সেই 5টি উপাদানকে বেস করে বা ভিত্তি করে আমাদের আলোচনা করব। তো এক্ষেত্রে আমি প্রথমে বলি যে এই অধ্যায়ের মোট 11টি একক আছে বা ইউনিট। যে 11টি ইউনিট এখানে দেখানো হয়েছে, দেখো টোটাল 11খানা ইউনিটের মধ্যে আমরা প্রথম যে পার্টটা, অর্থাৎ ফার্স্ট পার্টের যে ইতিহাসটা আলোচনা করছি বা ফার্স্ট পার্টের যে ভিডিওটা, সেটার মধ্যে রয়েছে 5টা ইউনিট, 5খানা ইউনিট রয়েছে। এই 5খানা ইউনিট কি কি? 1 নম্বর হচ্ছে রোম নগরীর প্রতিষ্ঠা, 2 নম্বর হচ্ছে রাজতন্ত্রের যুগে রোম, 3 নম্বর প্রজাতন্ত্রের যুগে রোম, 4 নম্বর রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে উত্তরণ, আর 5 নম্বর ইউনিট সাম্রাজ্যের যুগে রোম। এই 5টা ইউনিটকে নিয়ে আমি আমার প্রথম পার্টের যে ভিডিও বা এই চ্যাপ্টারের 3টে পার্টের মধ্যে প্রথম পার্ট এটা। এরপরে দ্বিতীয় পার্ট হবে 3টে ইউনিট নিয়ে, 6, 7, 8 এই 3টে ইউনিট নিয়ে দ্বিতীয় পার্টের ইতিহাস, দ্বিতীয় পার্টের ভিডিও, এবং শেষে
9, 10, 11 এই 3টে পার্ট নিয়ে আরেকটা ভিডিও, অর্থাৎ টোটাল 3টে পার্ট হবে এই অধ্যায়টার মধ্যে। 3টিও ভিডিও আমরা করব। তার মধ্যে প্রথম ভিডিও আমি শুরু করছি। এই প্রথম ভিডিওর মধ্যে প্রথম যে ইউনিটটা আছে সেটা হচ্ছে রোম নগরীর প্রতিষ্ঠা, খ্রিস্টপূর্ব 753 অব্দ। রোম নগরীর প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের মূলত যে উপাদানের উপর নির্ভর করতে হয় সেই মূল উপাদানটা হচ্ছে প্রাচীন কিংবদন্তি বা উপকথা। এই প্রাচীন কিংবদন্তি অনুসারে রোমের ইতিহাস বা রোম নগরীর যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা সংক্রান্ত ক্ষেত্রে যে কিংবদন্তি রয়েছে সেই কিংবদন্তি অনুসারে জানা যায় লেটিয়াম, এই লেটিয়ামের একজন বৈধ রাজা ছিলেন, নাম হচ্ছে নুমিটোর। এই বৈধ রাজা নুমিটোরকে হত্যা করে তার ভাই, নুমিটোরের ভাই আমুলিয়াস, তিনি সিংহাসন দখল করে নেন। কিন্তু আমুলিয়াস সিংহাসনে বসার পর তার মনে হলো যে সিংহাসনকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমুলিয়াসকে তার নুমিটোরকে তো তিনি হত্যা করেছিলেন, সেই নুমিটোরের একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানের দুটি সন্তান রয়েছে, অর্থাৎ যমজ সন্তান রয়েছে। তো এমতো পরিস্থিতিতে নুমিটোরের মনে হলো যে তার ভাইজির ওই যমজ শিশুপুত্রকে হত্যা করতে হবে, তা না হলে ভবিষ্যতে তারাই রোমের উত্তরাধিকারী হয়ে যাবে বা তারাই এই সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে। এই কারণে আমুলিয়াস কী করলেন, তার ভাইজির দুই যমজ শিশুপুত্র, দুজনের নাম ছিল যথাক্রমে রোমুলাস এবং রেমাস। এই রোমুলাস এবং রেমাসকে টাইবার নদীতে নিক্ষেপ করার জন্য তার এক অনুচরকে তিনি নির্দেশ দেন। তো সেই অনুচর খুব দয়া পরবশত এই দুই ভাইকে টাইবার নদীতে নিক্ষেপ না করে, অর্থাৎ মেরে না ফেলে তাদেরকে কী করে একটি পাত্রে করে এই দুই ভাইকে তিনি টাইবার নদীতে ভাসিয়ে দেন, জলে ভাসিয়ে দেন। তো ভাসিয়ে দেওয়ার পর সেই পাত্র জলে ভাসতে 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 একটা কিনারায় গিয়ে লাগে। দৈবক্রমে ওই কিনারাতে এক স্ত্রী নেকড়ে নদীর পাড়ে এসে দেখতে পায় দুটি যমজ শিশুকে এবং সে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে। অর্থাৎ ওই স্ত্রী নেকড়েটি ওই দুই ভাই, অর্থাৎ রোমুলাস এবং রেমাস যে যমজ দুই ভাই, তাদেরকে রক্ষা করে এবং রক্ষা করে তাদেরকে বাঁচায়। এইভাবে বাঁচায় যে নিজের দুধ পান করিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে। ধীরে ধীরে এই দুই ভাই বড় হয়। বড় হওয়ার পরে তাদেরকে উদ্ধার করে এক মেষপালক, তার নাম হচ্ছে, সেই মেষপালকের নাম ফস্টুলাস। তো ফস্টুলাস এই দুই ভাইকে লালন পালন করে, তারা আর একটু বড় হয়। বড় হওয়ার পরে এই দুই ভাই টাইবার নদীর তীরে একটি নগরী প্রতিষ্ঠা করেন এবং সেটা 753 খ্রিস্টাব্দে এই নগরীটি প্রতিষ্ঠা করেন। প্যালেস্টাইন পাহাড়ে থাকা 12টি শকুন একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, যে ভবিষ্যৎবাণী শুনে রোমুলাস তার নাম অনুসারে এই নগরী, অর্থাৎ যে নগরীটা তারা টাইবার নদীর তীরে গড়ে তুলেছিল, তার নামকরণ করেন রোম। পরে দুই ভাইয়ের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়, যে মতভেদের কারণে রোমুলাস রেমাসকে হত্যা করে এবং তিনি নিজে রোমের রাজা হয়ে যান। এই ছিল প্রথম ইউনিটের কথা, অর্থাৎ প্রথম ইউনিট বলতে রোম নগরীর প্রতিষ্ঠা সংক্রান্ত যে ইতিহাস, এবং সবচেয়ে বেশি যারা রোম নগরীর বা রোমের ইতিহাস সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত যে সমস্ত ঐতিহাসিকরা, তাদের মধ্যে বেশিরভাগই এই কিংবদন্তি বা এই লোককথা বা এই উপকথার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এইবারে আমরা দ্বিতীয় ইউনিট, অর্থাৎ রাজতন্ত্রের যুগে রোম, খ্রিস্টপূর্ব 753 থেকে 509 অব্দ পর্যন্ত যে সময়, সেটাই আমরা আলোচনা করব, অর্থাৎ রাজতন্ত্রের যুগে রোম। এই রাজতন্ত্রের যুগে রোম, অর্থাৎ রোমের প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছেন রোমুলাস। কিংবদন্তি অনুসারে এটা জানা যায়। পাশাপাশি কিংবদন্তি অনুসারে আরও জানা যায় যে রোমুলাস সহ আরও 7 জন রাজা ছিলেন যারা রোম শাসন করেছেন। এই 7 জন রাজার মধ্যে পঞ্চম রাজা ছিলেন টার্কুইনিয়াস প্রিস্কাস। এই টার্কুইনিয়াস প্রিস্কাস যিনি পঞ্চম, 5 নম্বর যিনি রাজা ছিলেন, তিনি এট্রুস্কান বংশোদ্ভূত। তিনি ভাগ্যের সন্ধানে রোমে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। চতুর্থ রাজা আনকাস মার্সিয়াস তিনি মারা গেলে টার্কুইনিয়াস প্রিস্কাস রোমের সিংহাসন দখল করেন।
রোমের একেবারে এই পর্বের যে শেষ রাজা অর্থাৎ সপ্তম রাজা, তার নাম হচ্ছে লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস। তিনি ছিলেন প্রিসকাসের পৌত্র। সুপারবাস অত্যাচারী শাসক ছিলেন, তিনি অহেতুক নানা যুদ্ধেও জড়িয়ে পড়েন। তার পুত্র সেক্সটাস ছিলেন পিতার থেকেও বেশি অত্যাচারী এবং ব্যভিচারী। রাজপুত্র হিসাবে তিনি ক্ষমতার অপব্যবহার করেন এবং এক সম্ভ্রান্ত রোমান মহিলাকে প্রকাশ্যে ধর্ষণ করেন। এই জঘন্য ঘটনা রোমানদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। তারা সুপারবাস পরিবারকে আক্রমণ করে এবং গণরোষের কারণে সুপারবাস পরিবারের সমস্ত সদস্য রোম থেকে বিতাড়িত হয়। এইভাবে এই ঘটনার ফলে 509 অব্দে রোমান শাসনতন্ত্রে একটা বিরাট পরিবর্তন আসে, অর্থাৎ এতদিন পর্যন্ত রোমে যে রাজতন্ত্র প্রচলিত ছিল সেই রাজতন্ত্রের অবসান ঘটে এবং শুরু হয় প্রজাতান্ত্রিক শাসন। এটা হচ্ছে রোমের প্রজাতন্ত্রের যুগের ঘটনা। তবে এই যুগের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, রোমান রাজতান্ত্রিক যুগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। শাসন ব্যবস্থার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য ছিল? শাসন ব্যবস্থার ক্ষেত্রে রোমের শাসন ব্যবস্থার সর্বাধিনায়ক ছিলেন রাজা। তিনি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সমস্ত বিভাগের শীর্ষে তিনি ক্ষমতা পরিচালনা করতেন। রোমে দুটি প্রতিনিধি সভা ছিল, একটা হচ্ছে সেনেট আর একটা হচ্ছে কমিশিয়া কিউরিয়াটা। এই দুটো প্রতিনিধি সভা রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত। এছাড়া কিন্তু রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার অধিকার আর কারো ছিল না। রোমান রাজতন্ত্রে একটি সেনাবাহিনী ছিল, সুগঠিত সেনাবাহিনী ছিল। মূলত সম্ভ্রান্ত অবস্থাপন্ন কৃষক পরিবার থেকে সৈন্য সংগ্রহ করা হতো। অশ্বারোহী সেনাপতিদের এখানে বলা হতো ট্রাইবুনাস মিলিটাস বা ট্রাইবুনাস সেলেরাম। এই বাহিনী কিন্তু এখানে যথেষ্ট যোগ্যতার সঙ্গে রাজতান্ত্রিক যুগে রাজতন্ত্রকে রক্ষা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো সমাজ ব্যবস্থা। রাজতান্ত্রিক যুগে রোমের যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় পিতা ছিলেন পরিবারের কর্তা, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজ ছিল এবং পিতার স্বৈরাচারী কর্তৃত্ব ছিল এবং সেই পিতা পুরো পরিবারটাকে পরিচালনা করত। এটা ছিল এই যুগের একটি গুরুত্বপূর্ণ সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। তবে এই যুগের সমাজ ব্যবস্থায় দুটি শ্রেণী ছিল। দুটি শ্রেণীর মধ্যে একটা হচ্ছে অভিজাত শ্রেণী বা প্যাট্রিসিয়ান, আরেকটা হচ্ছে প্লেবিয়ান বা সাধারণ মানুষ। তবে সমাজে দাসেদের অস্তিত্ব ছিল বলেও কিন্তু বেশ কিছু ঐতিহাসিক মনে করেন। এরপর আমরা অর্থনীতি সম্পর্কে বলি। রাজতান্ত্রিক যুগের বৈশিষ্ট্যের মধ্যে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ দিক, কেননা রাজতন্ত্রের যুগে রোমের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, পশুপালন, শিল্প, বাণিজ্য এগুলো। তবে নুমা ক্যালেন্ডার হচ্ছে রোমের এক ধরনের ক্যালেন্ডার। সেখান থেকে জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ে রোমান অর্থনীতির মূল উৎস ছিল কৃষি এবং মেষ পালন, এবং পশুপালন নির্ভর অর্থনীতির পর্যায় থেকে ধীরে ধীরে রোম কৃষি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল। তবে এই যুগে ব্যবসা বাণিজ্যেরও যথেষ্ট প্রচলন ছিল এবং সেই ব্যবসা বাণিজ্য অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্য দু ধরনের ব্যবসার সঙ্গে রোম যুক্ত ছিল। ধর্মের ক্ষেত্রে বলি, বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পাঠ হচ্ছে ধর্ম, কারণ রাজতন্ত্রের যুগে ধর্মের ক্ষেত্রে কৃষিজীবীদের প্রাধান্য দেখা গেছিল। নুমা ক্যালেন্ডার যেটা রোমের একটা গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে রোমানদের বেশ কয়েকটি উৎসবের পরিচয় পাওয়া গেছে। কল্পনা করা হয়েছে যে এখানে দেবদেবীর পূজা অর্চনা হতো এবং বাড়ি ও জমির রক্ষাকারী লারেস, শস্যাগারের রক্ষাকর্তা পেনেটস, অগ্নি ও চুল্লির দেবী ভেস্তা, এই সমস্ত দেবদেবীর আরাধনা হতো এবং পাশাপাশি কিছু প্রাকৃতিক দেবদেবী যেমন বৃষ্টির দেবতার স্ত্রী, বৃষ্টির দেবতা জুপিটার, তার স্ত্রী জুনো এবং জ্ঞানের দেবী মিনার্ভা, এদেরকেও কিন্তু শ্রদ্ধার আসনে বসানো হতো এবং এদেরও কিন্তু এই যুগে যথেষ্ট সমাদর ছিল এবং এদেরও পূজার্চনা করা হতো বলে বলা হয়েছে। এই হচ্ছে মোটামুটিভাবে আমরা রাজতন্ত্রের যুগের রোম তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। 4টে বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করেছি। সেই 4টে বৈশিষ্ট্যের মধ্যে কী কী? একটা হচ্ছে শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা, দ্বিতীয় সমাজ ব্যবস্থা, তৃতীয় অর্থনীতি এবং চতুর্থ ধর্ম। এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা ছিল প্রজাতন্ত্রের যুগে রোম। 3 নম্বর ইউনিট সেটা হচ্ছে প্রজাতন্ত্রের যুগে রোম এবং তার সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 509 থেকে খ্রিস্টপূর্ব 31 অব্দ পর্যন্ত।
তো প্রজাতন্ত্রের যুগে রোমের শেষ রাজা আমরা বলেছিলাম লুসিয়াস টারকুইনাস সুপারবাস। লুসিয়াস টারকুইনাস সুপারবাসকে সিংহাসনচ্যুত করার মাধ্যমে এখানে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় 500 বছর ধরে রোমে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল বা চলছিল। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজার শাসন তো ছিল না, যেহেতু প্রজাতান্ত্রিক, তো এক্ষেত্রে শাসনভার যাদেরকে দেওয়া হতো সেটা দুজন নির্বাচিত ম্যাজিস্ট্রেট ছিল। এই ম্যাজিস্ট্রেটরাই ক্ষমতা পরিচালনা করত। কারণ এখানে রোম সাম্রাজ্যে ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিল কনসাল নামে। তাহলে প্রথম কনসাল যাদেরকে দিয়ে রোমের শাসন ব্যবস্থা, প্রজাতন্ত্রের যুগের শাসন ব্যবস্থা শুরু হয়েছিল, তাদের মধ্যে ছিলেন লুসিয়াস জুনিয়াস ব্রুটাস, যিনি প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এবং আরেকজন হচ্ছেন লুসিয়াস টারকুইনাস কোলাটিনাস। এই দুজন কনসাল, প্রথম যুগের কনসাল, যারা প্রজাতন্ত্রের যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ কনসাল হিসাবে কাজ করেছিলেন। প্রত্যেক কনসাল 1 বছরের জন্য নিযুক্ত হতেন এবং তাদের শাসনকার্য পরিচালনা করতেন। তো প্রজাতন্ত্রের যুগে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা গেছিল তার মধ্যে ছিল প্যাট্রিসিয়ান প্লেবিয়ান দ্বন্দ্ব, অর্থাৎ সমাজে অভিজাত এবং সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের পরিণতি হয়েছিল সংবিধান পরিবর্তন। সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে রোমান প্রজাতন্ত্র ধীরে ধীরে আধুনিকতার পর্যায়ে উত্তীর্ণ হয়েছিল, অর্থাৎ এখানে পরিবর্তন এসেছিল। দরিদ্রতম মানুষ যারা, সমাজের যারা অপাংতেয়, তাদেরও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ইটালিতে রোমের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রজাতন্ত্রের যুগে প্রায় সমগ্র ইটালি রোমান প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়েছিল। এটাও ইটালির বিস্তীর্ণ অঞ্চল অধিকার করেছিল এখানকার শাসকরা, যারা প্রজাতন্ত্রের যুগের যারা কনসাল বা শাসকরা। ফলে ইটালিতে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ রোমের নেতৃত্বে ক্ষমতাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। প্রজাতন্ত্রের আমলে রোমে শাসন ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছিল। যেহেতু এই শাসন ব্যবস্থায় একটা ভিন্ন গতি বা ভিন্ন একটা মাত্রা লক্ষ্য করা গেছিল, তাই এটাকে মিশ্র শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয়েছে। একদিকে যেমন ম্যাজিস্ট্রেট ছিল শাসন ব্যবস্থায়, ম্যাজিস্ট্রেট, অন্যদিকে সেনেটের সদস্য যারা ছিল গণতন্ত্রে আস্থাশীল ছিল, তারা একদিকে ম্যাজিস্ট্রেটরা ছিল রাজতন্ত্রের উপর আস্থাশীল, আর অভিজাততন্ত্র বা সেনেটের যারা সদস্য তারা ছিল গণতন্ত্রের উপর আস্থাশীল। ফলশ্রুতি হিসাবে শাসন ব্যবস্থায় কনসালরাই সর্বেসর্বা হতেন, তাদের সাহায্য করতেন বেশ কিছু কর্মচারী, যেমন হভাইল পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কোয়েস্টার রাজস্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত, সেন্সর যিনি রাজস্ব বা কর তালিকা প্রণয়নকারী, আর ছিলেন ট্রিবিউন অর্থাৎ যিনি প্লেবিয়ানদের স্বার্থ রক্ষা করতেন। এই সমস্ত কর্মচারীরা এখানে ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল বা এদের দ্বারা শাসন ক্ষমতা পরিচালিত হতো। সেনেটের যথেষ্ট ক্ষমতা ছিল, শাসন ব্যবস্থার শীর্ষে কনসাল থাকলেও সেনেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কারণ প্রচলিত রীতিনীতি এবং আইনের ভিত্তিতে সেনেট ক্ষমতা অর্জন করেছিল। জনসাধারণের মধ্যে 3টি সভার অস্তিত্ব লক্ষ্য করা গেছিল। এই 3টি সভা হচ্ছে কমিসিয়া কিউরিয়াটা, যেটা প্যাট্রিসিয়ানদের সভা, একটা ছিল কমিসিয়া সেঞ্চুরিয়াটা, যেটা প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ানদের সভা, এবং আরেকটা ছিল কমিসিয়া ট্রিবিউটা, এটা প্লেবিয়ানদের সভা ছিল। এইভাবে জনসাধারণের 3টি সভার অস্তিত্ব প্রজাতান্ত্রিক যুগে লক্ষ্য করা যাচ্ছে। প্রজাতান্ত্রিক যুগে একটি যুদ্ধ হয়েছিল, রোম এবং কার্থেজের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল বা সংঘাত হয়েছিল, যেটা পিউনিক যুদ্ধ নামে পরিচিত। এই পিউনিক যুদ্ধ রোমের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 3টি পর্যায়ে, যার মধ্যে প্রথম পিউনিক যুদ্ধ খ্রিস্টপূর্ব 264 থেকে 241, দ্বিতীয় পিউনিক যুদ্ধ খ্রিস্টপূর্ব 218 থেকে 201 এবং তৃতীয় পিউনিক যুদ্ধ খ্রিস্টপূর্ব 149 থেকে 146। এভাবে 3টে পিউনিক যুদ্ধের মাধ্যমেই কিন্তু রোম এবং কার্থেজের মধ্যে সংঘাত অনিবার্য হয়েছিল এবং যার পরিণতিতে কার্থেজ সন্ধি হয়েছিল। অবশেষে রোম এবং কার্থেজের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেই সন্ধির দ্বারা কিন্তু এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। এছাড়াও এই যুগে রোম এবং ম্যাসিডনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। কার্থেজের বিরুদ্ধে পিউনিক যুদ্ধের পাশাপাশি রোমানরা ম্যাসিডনের বিরুদ্ধে 4টি যুদ্ধ করেছিল। যেমন প্রথম রোম ম্যাসিডন যুদ্ধ, এটা হয়েছিল খ্রিস্টপূর্ব 215 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 205 অব্দ। ফিলিপের সাথে
এটোলিয়ানদের সন্ধির মাধ্যমে এটা শেষ হয়েছিল, যদিও বা কোনো পক্ষ জয়লাভ করেনি। দ্বিতীয় রোম মেসিডন যুদ্ধ খ্রিস্টপূর্ব 200 থেকে 197 অব্দ। এখানে গ্রিকদের সঙ্গে রোমানদের প্রত্যক্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তৃতীয় যুদ্ধ খ্রিস্টপূর্ব 171 থেকে 168 এবং চতুর্থ রোম মেসিডন যুদ্ধ খ্রিস্টপূর্ব 148 থেকে 146। এখানে রোমানদের প্রাধান্য বজায় ছিল। এইভাবে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 3 মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। নেক্সট আলোচনা করব 4 নম্বর যেটা পাঠ আছে, রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে উত্তরণ। তাহলে আমরা প্রথমে প্রজাতন্ত্রের যুগ আলোচনা করলাম, তার আগে আমরা আলোচনা করেছিলাম রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে আমরা আলোচনা করলাম প্রজাতন্ত্র, এরপর আমরা সাম্রাজ্যের যুগে অবস্থান করব বা সাম্রাজ্যের যুগটাকে কিভাবে রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে উত্তরণ করলো সেটা আলোচনা করব। অর্থাৎ প্রজাতন্ত্রের একেবারে শেষ পর্যায়ে রোমে দাস বিদ্রোহ হয়েছিল এবং গৃহযুদ্ধ দেখা দিয়েছিল, যার ফলশ্রুতি হিসাবে একদিকে বারবার দাস বিদ্রোহী ইটালি বিধ্বস্ত হয়েছিল এবং অপরদিকে রাষ্ট্রের ক্ষমতা লাভের জন্য প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার স্থায়িত্বে কুঠারাঘাত করে ক্ষমতা লাভের জন্য গৃহযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে তার অস্তিত্ব বা তার শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলেছিল এবং তার পরিবর্তে ধীরে ধীরে এখানে সাম্রাজ্যে পরিণত হয়েছিল। টিবেরিয়াস গাচ্চাসের ভূমিকা বলি। টিবেরিয়াস গাচ্চাস 133 অব্দে ট্রিবিউন নির্বাচিত হয়ে রোমান রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি কৃষি আইন প্রণয়ন, ভূমি সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেনেট তার প্রস্তাবের বিরোধিতা করলেও ইটালির বেশিরভাগ ট্রাইব তাকে সমর্থন করেছিল, যদিও প্রতিহিংসার কারণে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছিল। তবে তিনি সাধারণ মানুষকে তাদের অধিকার আদায়ের পথ নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে তার একটা বড় প্রভাব ছিল। দ্বিতীয় সেটা হচ্ছে মারিয়াস ও সুল্লার মধ্যে গৃহযুদ্ধ। মারিয়াস অর্থাৎ রোমের প্রজাতন্ত্রের একেবারে অন্তিম লগ্নে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই তীব্র আকার ধারণ করেছিল মারিয়াস এবং সুল্লার মধ্যে। এই দ্বন্দ্ব চলেছিল 83 খ্রিস্টপূর্বাব্দ থেকে 82 খ্রিস্ট, অর্থাৎ 1 বছর ধরে। অবশেষে একটা নির্ণায়ক যুদ্ধ হয়েছিল, যে নির্ণায়ক যুদ্ধে সুল্লা জয়ী হয়ে তার নেতৃত্বে একটি সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল রোমে। এরপর আমরা দাস বিদ্রোহের কথা বলবো, যে দাস বিদ্রোহ কুইন্টাস সার্টোরিয়াসের নেতৃত্বে স্পেনের বিদ্রোহ, ষষ্ঠ মিথ্রিডেটিসের পশ্চিম এশিয়ার পুনরুত্থান এবং ইটালিতে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ, অর্থাৎ একাধিক জায়গায় ধীরে ধীরে দাস বিদ্রোহ লক্ষ্য করা গেছিল। এই বিদ্রোহ দমনের জন্য রোমান রাষ্ট্র মার্কাস লিসিনিয়াস ক্রাসাসকে সেনাপতি নিযুক্ত করেছিল, যদিও ক্রাসাসের বাহিনী স্পার্টাকাসের দাস বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 71 অব্দ নাগাদ স্পার্টাকাস 2 জন রোমান সেনাপতিকে হত্যা করেছিল। বীর বিক্রমে যুদ্ধ করে শেষ পর্যন্ত স্পার্টাকাস মারা গেছিলেন। এরপর বাকি দাসদেরও হত্যা করে পম্পেইয়ের বাহিনী ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। এই দাস অভ্যুত্থান রোমান ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রশ্ন তুলেছিল যে তারা অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল। এরপরে আমরা সুল্লার পতনের পর রোমে 3 জন সামরিক নেতার কথা বলবো। ত্রয়ীর শাসন যেটা নামে পরিচিত, সেই ত্রয়ীর শাসন আমরা আলোচনা করব। সেই ত্রয়ীর শাসনের মধ্যে কারা ছিলেন? লিসিনিয়াস মার্কাস ক্রাসাস, পম্পেই এবং জুলিয়াস সিজার। এই 3 জনের কথা বলবো। তো এই 3 জনের মধ্যে লিসিনিয়াস মার্কাস ক্রাসাস, পম্পেই এবং জুলিয়াস সিজার, এদের মধ্যে ত্রয়ীর শাসন প্রতিষ্ঠা, অর্থাৎ এই 3 জনকে নিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ট্রায়ামভিরেট ছিল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান, এতে 3 জনের সমান কর্তৃত্ব ছিল। এই শাসন চলেছিল খ্রিস্টপূর্ব 60 থেকে 53 অব্দ পর্যন্ত, প্রায় 7 বছর এই শাসন ব্যবস্থা রোমে চলেছিল। তবে রোমের সাংবিধানিক কাঠামো কিন্তু এই শাসন ব্যবস্থায় দুর্বল হয়ে গেছিল। খ্রিস্টপূর্ব 53 অব্দে ক্রাসাস মারা যান। তারপর পম্পেই এবং সিজারের মধ্যে ক্ষমতা দখলের দ্বন্দ্ব লক্ষ্য করা গেছিল, রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্ব। পশ্চিম এশিয়ার সিরিয়া,
ও প্যালেস্টাইন দখল করে পম্পেই সামরিক নেতা হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। অন্যদিকে জুলিয়াস সিজার রাইন নদীর পশ্চিমে অবস্থিত বর্তমান জার্মানি ও বেলজিয়ামের অঞ্চল এবং পো নদীর তীরবর্তী উপত্যকায় অবস্থিত গল, অর্থাৎ বর্তমান যেটা ফ্রান্স সেটাকে গল, অতীতের গল ছিল সেটা, গল রোমান সাম্রাজ্যভুক্ত হয়। এর মধ্যে পম্পেই সিজার দ্বন্দ্ব হয়েছিল, অর্থাৎ পম্পেই সিজার দ্বন্দ্বে রোমের সেনেট পম্পেইকে সমর্থন করেছিল এবং তাকে কনসাল হিসাবে প্রতিষ্ঠা করেছিল। খ্রিস্টপূর্ব 49 অব্দে সিজার তার সামরিক বাহিনী নিয়ে রোমের দিকে অগ্রসর হন। রোমের সেনেট পরিস্থিতি মোকাবিলা করার জন্য পম্পেইকে রোমান সেনাপতি নিযুক্ত করেন। পম্পেই পরিস্থিতি সামাল দিতে না পেরে বলকান উপদ্বীপে পালিয়ে যান। এই সময় রোমের কিছু দাস মালিক এবং সাধারণ মানুষ সিজারকে সমর্থন করে, ফলে সিজার অনায়াসে রোম এবং সমগ্র ইটালি জয় করে নেয়। এইভাবে সিজারের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এবং সিজার সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। জুলিয়াস সিজারের সাফল্যের ফলে প্রজাতন্ত্রের পরিবর্তে রোমে প্রতিষ্ঠিত হয় সামরিক একনায়কতন্ত্র। তার এই শাসন 3 বছর টিকেছিল। খ্রিস্টপূর্ব 44 অব্দ পর্যন্ত এই শাসনটা টিকেছিল। এই সময় পররাষ্ট্রনীতি, রাজস্ব বিভাগ এই সমস্ত ব্যাপারে রোমান সেনেট সিজারকে পূর্ণ ক্ষমতা অর্পণ করেছিল। ফলে বহু প্রশাসনিক ও আর্থিক সংস্কার সিজার করেছিলেন। তিনি সেনেটের ক্ষমতা লোপ করেছিলেন। এই সব কাজের ফলে রোমান অভিজাতরা ভেবেছিল যে সিজার রোমে রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাইছেন। তাই ধীরে ধীরে আবার সিজার বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত যার পরিণতি ঘটেছিল সিজারের হত্যা। সেই হত্যা খ্রিস্টপূর্ব 44 অব্দের 15 মার্চ হয়েছিল। এই হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মার্কাস জুনিয়াস ব্রুটাস এবং গায়াস ক্যাসিয়াস লঙ্গিনাস। এরা দুজনেই রোমে প্রজাতান্ত্রিক শাসন সুদৃঢ় করার পক্ষপাতী ছিলেন। ব্রুটাস আবার সিজারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যাই হোক, সিজার হত্যার মাধ্যমে রোমে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার যে প্রয়াস সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এরপরে দ্বিতীয় ত্রয়ীর শাসন, অর্থাৎ সিজারের হত্যাকাণ্ডের পর সিজারের অনুগামী 3 মার্ক অ্যান্টনি, লেপিডাস এবং অক্টাভিয়ান, এদের নেতৃত্বে খ্রিস্টপূর্ব 43 অব্দে রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 42 অব্দে ব্রুটাস ও ক্যাসিয়াসের নেতৃত্বাধীন গোষ্ঠী ত্রয়ীর শাসন দমন করে রোমান প্রজাতন্ত্রকে আরও দুর্বল করে দিয়েছিল। এরপর লেপিডাসকে অবসর গ্রহণে তারা বাধ্য করেছিল। রোমের পরবর্তী ইতিহাস বলতে মার্ক অ্যান্টনি অক্টাভিয়ানের সংঘাত ইতিহাস। মার্ক অ্যান্টনি এবং অক্টাভিয়ান। অ্যান্টনি ছিলেন দক্ষ সামরিক নেতা, তুলনামূলকভাবে অক্টাভিয়ান দুর্বল ছিলেন। ফলে তাদের মধ্যে সংঘাত ছিল পূর্বাঞ্চল এবং পশ্চিমের সংঘাত। অ্যান্টনি মিশরের টলেমির রানী ক্লিওপেট্রার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছিলেন এবং অক্টাভিয়ানের বিরুদ্ধে সংগ্রামে মিশরের সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। অন্যদিকে অক্টাভিয়ানের হাতে ছিল প্রভূত জনবল। ক্রমে অ্যান্টনি অক্টাভিয়ান সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। এর পরবর্তী পার্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো 5 নম্বর যে পার্টটা রয়েছে সেটা আমরা আলোচনা করছি, অর্থাৎ সাম্রাজ্যের যুগে রোম খ্রিস্টপূর্ব 31 অব্দ থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বে আমরা আলোচনা করব। এই পর্বে অগাস্টাস সিজার বা প্রিন্সিপেট অগাস্টাসের কথা আমরা এই পর্বে আলোচনা করব। অর্থাৎ অগাস্টাস সিজার রোমের সিংহাসনে আহরণের মধ্যেই রোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং প্রথম 200 বছর আর্থিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল, যেটাকে প্যাক্স রোমানা বা রোমান শান্তির যুগ নামে অভিহিত করা হয়। রোমান সাম্রাজ্যের যুগে রোমের ইতিহাসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 395 খ্রিস্টাব্দ একটা, যেটা হচ্ছে প্রথম পর্ব, আর দ্বিতীয়টা 395 থেকে 476, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে রোম স্থিতিশীল, দ্বিতীয় পর্বে রোম খণ্ডিত সাম্রাজ্য। অগাস্টাস সিজার এবং বা প্রিন্সেপস অগাস্টাস খ্রিস্টপূর্ব 27 অব্দ থেকে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোটামুটিভাবে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে অগাস্টাস সিজার, কারণ শাসনকার্যের প্রথম পর্বে তিনি রোমেন কনসাল, ধীরে ধীরে তিনি গণপরিষদগুলির ছদ্ম আবরণে নিজেকে ক্ষমতাশীল করে তোলেন। যদিও বা শেষ পর্যন্ত তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। তিনি রোম নগরীর সংস্কার সাধন করেছিলেন, নতুন করে সেটাকে সাজানোর ব্যবস্থা করেছিলেন, পুরানো মন্দির প্রাসাদ এগুলোকে সংস্কার করেছিলেন, নতুন স্থাপত্য নির্মাণ করেছিলেন, অর্থাৎ তার সময়ে বেশ কিছু কাজ হয়েছিল। তো সম্রাট অগাস্টাস শুধুমাত্র একজন রাজনৈতিক জ্ঞানের অধিকারী ছিলেন এমন ব্যাপারটা নয়, তিনি ছিলেন প্রাচীন পৃথিবীর একজন মহান শাসক। 14 খ্রিস্টাব্দে তিনি মারা যান। অগাস্টাসের মৃত্যুর পর আমরা 4 জন শাসককে দেখেছিলাম, যাদের একজনের নাম হচ্ছে টাইবেরিয়াস,
তারপরে ক্যালিগুলা, ক্লডিয়াস, নিরো। এই টাইবেরিয়াস ব্যক্তিগত শাসনকে দৃঢ় করার জন্য প্রিটোরিয়ান গার্ড নামে একটি বাহিনী গঠন করেছিলেন, যদিও বা শেষ পর্যন্ত আত্মীয়দের ষড়যন্ত্রে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল। টাইবেরিয়াসের পর সম্রাট হয়েছিলেন ক্যালিগুলা। ক্যালিগুলা নিষ্ঠুর প্রকৃতির, তিনি উন্মাদ রাজা নামে পরিচিত ছিলেন। তিনি সেনেট থেকে তার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়েছিলেন এবং সরিয়ে দিয়ে দুটি জল সরবরাহ প্রকল্প চালু করেছিলেন। 40 খ্রিস্টাব্দ নাগাদ তিনি জেরুজালেম মন্দিরে নিজের মূর্তি স্থাপনের আদেশ দিয়েছিলেন, যার ফলশ্রুতি হিসেবে ইহুদি বিদ্রোহ হয়েছিল এবং শেষ পর্যন্ত 41 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। ক্যালিগুলার পর রোমান সম্রাট হয়েছিলেন ক্লডিয়াস। এই ক্লডিয়াস প্রায় 14 বছর রাজত্ব করেছেন নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তিনি ইম্পারেটর উপাধি নিয়েছিলেন, আবার শারীরিক দিক থেকে কিন্তু তিনি প্রতিবন্ধী ছিলেন। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব গ্রিক ও ল্যাতিন ভাষায় ইতিহাস রচনার কাজ তিনি করেছিলেন। তার মৃত্যুর পর রোমের সম্রাট হয়েছিলেন নিরো। তাকে জুলিও ক্লডিয়ান বংশের শ্রেষ্ঠ সম্রাট বলে অভিহিত করা হয়। ক্লডিয়াসের দত্তক পুত্র ছিলেন নিরো। নানাভাবে তিনি পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন। তবে 60 খ্রিস্টাব্দে তিনি রোমে জুভেনালিয়া ও নিরোনিয়া নামের একটা অনুষ্ঠানের প্রচলন করেছেন। নিরোও ছিলেন নিষ্ঠুর শাসক। তার আমলে মধ্য রোমে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, যে অগ্নিকাণ্ড প্রবাদে বলা হয় যে রোম যখন জ্বলছে সে সময় নিরো বীণা বাজাচ্ছেন, অর্থাৎ একটা নির্বিকার প্রকৃতির শাসক ছিলেন। শেষ পর্যন্ত 68 খ্রিস্টাব্দে তিনি আত্মহত্যা করেছিলেন। তার পরবর্তী রোম সম্রাটরূপে আবারও 3 জনের নাম পাওয়া যায়। তারা হলেন গলবা, ওথো এবং ভাইটেলিয়াস। এই 3 জনের নাম পাওয়া যায়। এরপর ফ্লেভিয়ান বংশ। সম্রাট নিরোর মৃত্যুর পর যে অস্থিরতার যুগ শুরু হয়েছিল, সেই অস্থিরতা কাটিয়ে সম্রাট হয়েছিলেন আলেকজান্দ্রিয়ার রোমান সেনাপতি টাইটাস ফ্লেভিয়াস ভেসপাসিয়ানাস। তিনি ছিলেন ফ্লেভিয়ার বংশের প্রতিষ্ঠাতা। এই ফ্লেভিয়ান বংশের প্রতিষ্ঠাতা ভেসপাসিয়ানাসের মৃত্যুর পর এর মৃত্যুর পর তার বড় ছেলে টাইটাস তিনি সম্রাট হয়েছিলেন। টাইটাস যথেষ্ট জনপ্রিয় সম্রাট ছিলেন, সুদর্শন ছিলেন, ভালো বক্তব্য রাখতে পারতেন। রোমে কলোসিয়াম বা ফ্লোভিয়ান অ্যাম্ফি থিয়েটার নির্মাণ কার্য তিনি করেছিলেন। তার পিতা যেটা শুরু করেছেন তিনি সেটা শেষ করেছিলেন। তার সময়ে এখানে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য কাজ হয়েছিল। তার কর্মচারীরা তাকে হত্যা করে, ফলে রোমে ফ্লেভিয়ান বংশের অবসান ঘটে। এরপর নার্ভা অ্যান্টোনাইন রাজবংশ। এখানে 5 জন ভালো শাসক লক্ষ্য করা গেছে। নার্ভা অ্যান্টোনাইন রাজবংশের মধ্যে 5 জন। এই 5 জন হলেন যথাক্রমে নার্ভা, ট্রাজান, হেড্রিয়ান, অ্যান্টোনিনাস পায়াস, মার্কাস অরেলিয়াস এবং কমোডাস। এই 5 জন বিখ্যাত রাজা এখানে কিন্তু যথাক্রমে সেনেটের অনুমোদনক্রমে রাজত্ব করেছেন এবং 96 খ্রিস্টাব্দ থেকে 192 খ্রিস্টাব্দ পর্যন্ত এর রাজত্বকাল ছিল। প্রথম সম্রাট নার্ভা 15 মাস শাসন করেছিলেন। নার্ভার পর তার পুত্র ট্রাজান এই বংশের শাসন করেছিলেন। ট্রাজানের মৃত্যুর পর এই বংশের যিনি রাজা হয়েছিলেন তিনি হচ্ছেন অ্যান্টোনিয়াস পায়াস। তিনিও জনকল্যাণকামী শাসক ছিলেন। পরবর্তী সম্রাট ছিলেন দার্শনিক সম্রাট যিনি মার্কাস অরেলিয়াস। তিনি লাতিন সাহিত্যিক মার্কাস কলোনিয়াস ফ্রন্টো এবং গ্রিক সাহিত্যিক হেরডস অ্যাটিকাসের ছাত্র ছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল মেডিটেশনস। তার আমলে উত্তর জার্মান জাতিগুলিকে ঠেকিয়ে রাখার জন্য রোমান রাষ্ট্র একদিকে যুদ্ধ অভিযান এবং একদিকে সমঝোতার নীতি গ্রহণ করেছিলেন। শেষ সম্রাট ছিলেন কমোডাস এই বংশের, যিনি একজন অযোগ্য শাসক ছিলেন। ফলে তার আমলে প্রিটোরিয়ান গার্ড সর্বেসর্বা হয়ে ওঠে এবং তাকে হত্যা করে রোমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপরে নতুন বংশ রাজত্ব করে, সেটা হচ্ছে সেভেরান বংশ। নার্ভা অ্যান্টোনাইন সম্রাটদের পতনের পর রোমে প্রিটোরিয়ান গার্ডদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় রোমে সেভেরান বংশের শাসন শুরু হয়। 3 জন রাজা গুরুত্বপূর্ণ সেভেরান বংশের। একজনের নাম হচ্ছে সেপ্টিমিয়াস সেভেরাস, একটা হচ্ছে কারাকাল্লা এবং আলেকজান্ডার সেভেরাস। এই 3 জন বিখ্যাত শাসক ছিলেন এই পর্বে। কারাকাল্লা সেনাবাহিনীর সমর্থন লাভের জন্য সেনাদের বেতন বৃদ্ধি করে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন। উল্লেখযোগ্য সম্রাট আলেকজান্ডার সেভারাস তিনি যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। এত বড় রোমান সাম্রাজ্য তার পক্ষে চালানো অসম্ভব ছিল, তাই তার অভিভাবক রূপে শাসন পরিচালনা করতেন তার পিতামহী জুলিয়া মাইসা। সম্রাট প্রাপ্তবয়স্ক হওয়ার পরও পিতামহীর পরামর্শেই শাসন করতেন।
আচ্ছা, এরপর তৃতীয় শতকের সংকট একটু শুরু হয়। আলেকজান্ডার সেভেরাস যখন মারা যায়, আলেকজান্ডার সেভেরাসের হত্যাকাণ্ডের পর একটা সংকট, গভীর সংকট লক্ষ্য করা যায়। এটি তৃতীয় শতকের সংকট নামে পরিচিত। এই সামরিক সংকট বা সাম্রাজ্যিক সংকট এই সময় রোমান সাম্রাজ্যে যুদ্ধবিগ্রহ, গৃহবিবাদ, প্লেগ, মহামারী, অর্থনৈতিক মন্দা, নানান ধরনের ঘটনা চলছিল। প্রায় 50 বছর ধরে এই ধরনের একটা অচলাবস্থা চলেছিল। তো এই অচলাবস্থার সময়েও কিন্তু এখানে সাম্রাজ্য পরিচালনা করেছেন বিভিন্ন সম্রাট। এই সম্রাটদের মধ্যে যাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই সংকটকালে, প্রায় অর্ধ শতাব্দী যেটা, সেই সময়েও রাষ্ট্র এবং জীবন রক্ষার জন্য প্রতিনিয়ত বর্বর জাতিগুলির আক্রমণ, রোমান সেনাবাহিনীদের সংকট, অর্থনীতি, সমাজের উপর অবিচ্ছিন্ন সংঘর্ষ, এইগুলোর প্রভাবে রোম যখন বিপর্যস্ত, বিশেষ করে রোমান অন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য যখন বিপর্যস্ত, যখন অর্থনীতি ভেঙে পড়েছে, নানা কারণে রোমান সম্রাটদের দুর্বলতা সাম্রাজ্যকে একেবারে পতনের দিকে নিয়ে যাচ্ছে, একেবারে যখন পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু ডায়োক্লেসিয়াস, যার নাম হচ্ছে ডায়োক্লিস, এই ডায়োক্লিস কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রবর্তন করেন। ডায়োক্লিসের শাসন রোমান সাম্রাজ্যে একটা নতুন যুগের সৃষ্টি করে। শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংস্কার, অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এরকম বেশ কিছু ক্ষেত্রে তিনি সংস্কার সাধন করেন, যে সংস্কারগুলো ফলশ্রুতি হিসাবে রোমান সাম্রাজ্যে পুনরায় নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, শান্তি ফিরে আসে। সম্রাট প্রথম কনস্টান্টাইন দি গ্রেট, সম্রাট ডায়োক্লেসিয়ানের সিংহাসন ত্যাগের পর প্রচলিত শাসন ব্যবস্থায় জটিলতা দেখা দেয় এবং 306 খ্রিস্টাব্দে কনস্টান্টিয়াস মারা যান এবং তারপর গল ও ব্রিটেনের লিজিয়ানগুলি কনস্টান্টিয়াসের পুত্র কনস্টান্টাইনকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। এইভাবে গৃহযুদ্ধের সংকট কাটিয়ে রোমে সম্রাট হন প্রথম কনস্টান্টাইন, যিনি ইতিহাসে কনস্টান্টাইন দি গ্রেট নামে পরিচিত। এবং তার সময়ে রোমান সাম্রাজ্যে বেশ কিছু পরিবর্তন হয়, যে পরিবর্তনগুলো রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য, যেমন রাজধানী পরিবর্তন হয়। কনস্টান্টাইন নানা কাজের মধ্যেও তিনি খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেন, খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেন। তার সময় মিলানের অনুশাসন, অর্থাৎ 313 খ্রিস্টাব্দে মিলান থেকে এক নির্দেশনামা জারি করেন, যেটা মিলানের অনুশাসন। সেই অনুশাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, শাসনতান্ত্রিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার আসে। অর্থাৎ কনস্টান্টাইনের সময় রোমান সাম্রাজ্যের স্থিতিশীলতা এসেছিল এবং রাজত্বকালে রোমান সাম্রাজ্যের যে অবক্ষয় একটা সময় তৈরি হয়েছিল সেটাকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। কনস্টান্টাইনের পরবর্তী ক্ষেত্রে আবার কনস্টান্টাইনের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য জুড়ে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং ধীরে ধীরে একটা রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা গেছিল এবং পতনের পথে রোম সাম্রাজ্য এগিয়ে গেছিল। এই পতনের কারণগুলো যদি আমরা একটু দেখি, যে সার্বিক অস্থিরতা, সম্রাটদের অযোগ্যতা, উত্তরাধিকারী সংকট, সেনাপতিদের প্রাধান্য বা সাম্রাজ্যের বিস্তৃতি, বর্বর জাতির আক্রমণ, অর্থনৈতিক বিপর্যয়, একাধিক কারণ, সামরিক বিপর্যয় ঘটেছিল, সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছিল, বিদেশ নীতি ত্রুটিপূর্ণ ছিল, কারণ রোমান সম্রাটরা বেশিরভাগ ক্ষেত্রেই যে বিদেশ নীতি গ্রহণ করেছিলেন সীমান্ত রক্ষার ব্যাপারে, সেটা তার ফলশ্রুতি কিন্তু আদৌ ভালো ছিল না। ধর্মীয় কারণে বহুত্ববাদী পেগান ধর্মের অস্তিত্ব ছিল, কিন্তু কনস্টান্টাইন নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, সেটাকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিলেন। ফলে বিভিন্ন মানুষের মধ্যে সম্রাট এবং সম্রাট বিরোধী বেশ কিছু মানুষ যারা পেগান ধর্মের উপর গুরুত্ব দেন, ফলে তাদের মধ্যে একটা ট্রাসেল বা তাদের মধ্যে একটা সংকট তৈরি হয়েছিল। বিভিন্ন রোগের প্রকোপ হয়েছিল, প্রাকৃতিক বিপর্যয়, নৈতিক অবক্ষয় রোমানরা খ্রিস্টানদের দায়ী করেছিল, বিভিন্ন ক্ষেত্রে সাম্রাজ্যকে দুর্বল করেছিল। এছাড়া স্থবিরতা বলা যেতে পারে, যে অবিরাম যুদ্ধের ফলে রোমান সাম্রাজ্যের যে অগ্রগতি, সেই অগ্রগতিটা ব্যাহত হয়েছিল। ফলশ্রুতি হিসেবে সাম্রাজ্য জাড্য হয়ে গেছিল, স্থবির হয়ে গেছিল। এই সময় পশ্চিম রোমান সাম্রাজ্যে বিভিন্ন দুর্ধর্ষ জাতির আক্রমণ ঘটেছিল। 410 খ্রিস্টাব্দে ভিসিগত নেতা এলারিক, 455 খ্রিস্টাব্দে ভান্ডালরা রোম আক্রমণ করে লুটপাট চালাচ্ছিল এবং শেষ পর্যন্ত একটা সময় অর্থাৎ 476 খ্রিস্টাব্দে জার্মান নেতা ওডেয়াসের শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাস, এই রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করে পশ্চিম রোমান সাম্রাজ্যে অবলুপ্তি ঘটেছিল। তবে তখনও কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য টিকে ছিল। অর্থাৎ এইভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে
এই পর্ব বা এই ইউনিটটা অর্থাৎ সাম্রাজ্যের যুগে রোম যেটা আমরা আলোচনা করছিলাম সেটার কিন্তু শেষ হয়েছিল। তাহলে আমরা প্রথম পর্বের যে আলোচনাটা করব বলেছিলাম সেই আলোচনাটা আমাদের শেষ হলো। প্রথম পর্বে আমরা মূলত 5টা ইউনিট নিয়ে আমাদের আলোচনাটা করলাম। সেই 5টা ইউনিট নিয়ে আমরা খুব ছোট্ট করে আলোচনা করেছি, কারণ এখানে বড় আলোচনা বা বিশদ আলোচনা করা তো সম্ভবপর নয়। তো এই খুব ছোট্ট আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রথম ভিডিও যেটা পার্ট 1 সেটা কমপ্লিট করলাম। এরপর আমরা 6 নম্বর ইউনিট থেকে আবার দ্বিতীয় পার্টের ভিডিও এবং তারপর তৃতীয় পার্টের ভিডিও, আরও দুটো ভিডিও এখানে আমরা আপলোড করব। তা এখানকার মতো শেষ করছি এখন। তোমাদের সবাইকে আরেকবার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই।